স্টুডেন্টস, আজ আমরা জৈবনিক প্রক্রিয়া যে সংবহন পার্টটা আছে আজ তার একদম শেষ হচ্ছে লেকচারটা দেখব। এর আগে আমার পুরো সংবহন রিলেটেড যা যা মানে টপিক আছে এখানে, প্রথম দিকে মুক্ত সংবহন তন্ত্র, বদ্ধ সংবহন তন্ত্র, তারপর রক্ততঞ্চন, হৃৎপিণ্ডের গঠন, সব হচ্ছে আমার এইখানে জৈবনিক প্রক্রিয়ার যে প্লে লিস্টটা আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। প্লে লিস্টটা আমার ওপরের এখানে আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো যদি কোনো লেকচার মিস হয়ে যায় তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা একদম শেষ পার্টে যেটা পড়বো সেটা হচ্ছে কীরকমভাবে আমাদের হৃৎপিণ্ডে রক্ত সংবহন হয় এটা। আর তার সাথে এর আগের দিনে একটা ছোট জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে থাকে কিছু স্পেশাল টাইপের কলা রয়েছে, সেই কলাগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানবো। তো চলো শুরু করা যাক। প্রথমে যেটা হচ্ছে দেখব সেটা হচ্ছে হৃৎপিণ্ডের স্পেশাল কিছু সংযোজী কলা থাকে। সংযোজীয় কোথাও লেখা থাকে, সংযোগীয় কোথাও লেখা থাকে, একই ব্যাপার। তো এখানে বইয়েতে মোট 5টা সংযোজী কলার নাম লেখা আছে, তার মধ্যে 2টো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার জন্য, বাকি যে 3টে আছে তার মধ্যে 2টো মানে কখনো কখনো টিচারদের ইচ্ছা হলে মাঝে মাঝে তুলে দিতে পারে শর্ট কোয়েশ্চেন হিসেবে। তো আগে প্রত্যেকটা আমি লিখি এবং একটু একটু করে বর্ণনা দিয়ে দিই, তারপর হচ্ছে আমি এইগুলো থেকে কিরম কি কোয়েশ্চেন আসে সেগুলো হচ্ছে তোমাদের বলবো। তাহলে হৃৎপিণ্ড আমাদের এমনিতে নর্মালি দেখতে কীরকম, তোমার হচ্ছে অনেকটা এই রকম দেখতে। এখানে মোট হচ্ছে আমার হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ আমরা পড়েছিলাম, 4টে প্রকোষ্ঠ। এই মাঝখানে এখানটা যদি আমি এই দিকে, এটা একটা আমার কপাটিকা হলো, জিনিসটা এরকমভাবে নিচে নামবে। এই দিকে যেটা, এই দিক থেকেও একটা তোমার কপাটিকা হলো, এটাও নিচে নামলো, নেমে এই যে মাঝখানে এটা উঠলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আন্তঃনিলয় পর্দা। এটা হচ্ছে 2টো নিলয়কে এরকম বিভক্ত করে রাখে। আচ্ছা, আমি একটু এখানটা একটু মুছে দিই, হয়তো এখানটা দেখতে ইয়ে লাগছে। ওপরের দিকে সেরকমভাবে এরকম, যেরকম এই দিকটা এরকম একটা প্রাচীর মতো আছে নিলয়ের, এখানে অলিন্দে সেরকম কোনো প্রাচীর আমাদেরকে আঁকতে লাগে না। এবার হচ্ছে এই সংযোজী কলার প্রথম যেটা এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে সংযোজী কলা, তার নাম হচ্ছে SA নোড। ঠিক আছে, SA নোডের ফুল ফর্ম আছে, ফুল ফর্ম পরীক্ষায় আসে। এর ফুল ফর্ম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। আচ্ছা, অলিন্দ আর নিলয় এই দুটোর ইংলিশ নামটা একটুখানি জেনে রাখা ভালো। অলিন্দকে বলে হচ্ছে অ্যাট্রিয়াম, আর নিলয়কে বলে হচ্ছে ভেন্ট্রিকল। কারণ এই যে আমরা এখানের ফুল ফর্মগুলো পড়ব, এই মানেগুলো জানা থাকলে কি করা হয়, মানে তোমার জিনিসটা পরীক্ষার হলে লিখতে অসুবিধা হবে না, নইলে কী হবে, পুরো জিনিসটাকেই মুখস্থই রাখতে হবে। তো কথাটার মধ্যেই আছে যেটা সাইনো অ্যাট্রিয়াল নোড। সোজা কথা, এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত অ্যাট্রিয়াল যেহেতু আছে, অ্যাট্রিয়াল মানে এখানে বললাম কোথা থেকে আসবে, অ্যাট্রিয়াম থেকে আসবে, মানে এই জিনিসটা আছে হচ্ছে আমার অলিন্দে মেনলি। তাও যদি আমি একদম এক্স্যাক্ট লোকেশন বলতে হয় তাহলে হচ্ছে এটার অবস্থানটা হচ্ছে আমার যেটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা রয়েছে এবং যে ডান অলিন্দ। ঊর্ধ্ব মহাশিরা কী হয়, ওপর থেকে এখান থেকে আসে, এখান থেকে এসে এটা কি হয়, এখানে আমাদের ডান অলিন্দে এটা ঢুকে যায়। তো এই যে ডান অলিন্দটা ঢুকছে, এর এই সংযোগস্থলের কোথাও এইখানে একটা তোমার হচ্ছে একটা কলা থাকে, সেই কলাটার নাম হচ্ছে আমার SA নোড। ঠিক আছে, তাহলে ঊর্ধ্ব মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে এটা থাকে।
ঠিক আছে, এবার হচ্ছে এটার কাজ কি। দেখো হৃৎপিণ্ডের কাজ কি, হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্প করা। এবার যে কোনো জিনিস যদি তোমার সারাক্ষণ কাজ করে যায়, তার সেই কাজ করার জন্য কোথাও একটা এনার্জির সোর্স লাগবে। এই যে তুমি সারাদিন ধরো ফোনটা নিয়ে কাজকর্ম করে যাও, কিন্তু কি দিনের শেষে তোমাকে ফোনটায় চার্জে বসাতে হয়, নয়তো ফোনটা দিয়ে আর কতক্ষণ তুমি কাজ করবে। ঠিক সেরকমভাবেই এই যে আমার হৃৎপিণ্ড কাজ করছে, এই হৃৎপিণ্ডকে যে স্পন্দন যে হচ্ছে, সেই স্পন্দনের জন্য যে তোমার কি বলবো, যে ইলেকট্রিক কারেন্টটা, মানে ভেতরের এই ইলেকট্রিক কারেন্ট এরকম নয় যে মানে শক খেয়ে যাওয়ার মতো। এই ইলেকট্রিক কারেন্টটা কি হয়, বা বলতে পারো চার্জটা, সেই চার্জটা কে হচ্ছে মানে ওকে দান করে বা ওকে মানে প্রবাহিত করে, সেটা হচ্ছে এই এসএ নোড। ঠিক আছে, এসএ নোড মোটামুটি মিনিটে 70 থেকে 80 বার স্পন্দন করতে পারে। ঠিক আছে, তো এইটা ওই ভেতরে হচ্ছে স্পন্দন করে, স্পন্দন সৃষ্টি করে, এবং যার জন্য কি হয়, আমাদের হৃৎপিণ্ডটাও মিনিটে মোটামুটি ওই 72 বারের মতো স্পন্দন হয়। তো সত্যি কথা সেরমভাবে দেখতে গেলে কি হচ্ছে, যে এসএ নোডের জন্য আমার হৃৎপিণ্ডের হচ্ছে একটা নির্দিষ্ট ছন্দ আছে। ঠিক আছে, সেই জন্য এসএ নোডকে একটা হচ্ছে কথা বলা হয়, এই জন্য এসএ নোডকে বলা হয়, এসএ নোড আমাদের কি হচ্ছে শরীরের মধ্যে, এটা হচ্ছে প্রাকৃতিক ছন্দ নিয়ামক বাংলায় বললে, আর ইংলিশে বললে একে বলা হয় ন্যাচারাল পেসমেকার। পেসমেকার নাম আমরা অনেকেই শুনেছি। তো পেসমেকার কথাটার মানে কি, পেস মানে কি, পেস মানে হচ্ছে একটা মানে নির্দিষ্ট গতি, দেখবে বলে পেস বোলার, পেস বোলার মানে যাদের একটা নির্দিষ্ট গতিতে এসে বল করে। তো এরাও কি করছে, এই এসএ নোড একটা ছন্দ তৈরি করতে সাহায্য করে, ওই জন্য নাম হচ্ছে ছন্দ নিয়ামক। আর ইংলিশে হচ্ছে পেস মেকার মানে কি, যে তৈরি করে, তাই জন্য এটা হচ্ছে পেস মেকার। এবার প্রাকৃতিক বা ন্যাচারাল কেন বলছে, কারণ এটা আমার শরীরের মধ্যে জন্ম থেকেই রয়েছে। এটা এরকম নয় যে আমাকে বাইরে থেকে কিছু নিয়েছি তার জন্য আমার ওটা ছন্দটা ওরকম চলছে। তো যেহেতু এটা আমার শরীরের মধ্যেই রয়েছে, তাই একে প্রাকৃতিক ছন্দ নিয়ামক বা ন্যাচারাল পেসমেকার বলা হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার যেটা হয় যে বয়সকালে যখন মোটামুটি 60-এর ঘরের মানে তোমার বয়স চলে কারুর, তখন জেনারেলি যেটা হয় যে এই এসএ নোডের যে স্পন্দন ক্ষমতাটা, এই স্পন্দন ক্ষমতাটা একটুখানি হচ্ছে ইরেগুলার হয়ে যায়, ঠিক মানে 70 থেকে 80 বার স্পন্দন করতে পারে না। তো সেই তখন কি হয়, তখন হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে যদি ওই রকম 70 থেকে 80 বার না স্পন্দন করতে পারে, তো মাঝে মাঝে যেটা হয় তোমার হচ্ছে স্পন্দন বা পালস রেটটা হচ্ছে স্কিপ করে যায়। ওটা একটার মানে যেরকম নির্দিষ্ট ছন্দে এরকমভাবে যাচ্ছে, তো কখনো কখনো যেটা হয় যে তোমার হচ্ছে এরকম একটা ছন্দ হচ্ছে মিস হয়ে গেল, তখন যেটা হতে পারে, তোমার যদি ঠিকঠাকভাবে স্পন্দন না হয় তাহলে স্ট্রোক হবার সম্ভাবনা থাকে। তো তখন অনেক সময় ডাক্তাররা বলে যে আমাদেরকে কি করতে হবে, হচ্ছে বাইরে থেকে একটা পেসমেকার বসাতে হবে। তখন করা কি হয়, একটা এরকম ছোটো এরকম ব্যাটারি পাওয়া যায়, ব্যাটারির মতো দেখতে, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি নেওয়া হয়। এই ব্যাটারিটা গিয়ে কি করা হয়, তোমার মানে সার্জারি করে এটা ঠিক তোমার হার্টের যেখানে এসএ নোডটা থাকে, সেই এসএ নোডের পাশে হচ্ছে এই ব্যাটারিটাকে গিয়ে বসিয়ে দেয়। এই ব্যাটারিটার জন্য তখন কি করা হয়, এই ব্যাটারিটা নিজে হচ্ছে চার্জ অবস্থায় থাকে, যেরকমভাবে তোমার টর্চে ব্যাটারি দিলে বা রিমোটের মধ্যে ব্যাটারি দিলে যেরকম রিমোটটা চলে কিছুদিন, সেরকমভাবে এই পেসমেকারের মানে যেটা তোমার বাইরে থেকে যে তোমার আর্টিফিশিয়াল যে পেসমেকারটা, ওটাকে শরীরের মধ্যে বসানো হলো, এবং বসানোর ফলে যেটা হয় যে ওই পেসমেকারের জন্য, পেসমেকারের চার্জের জন্য তোমার হৃৎপিণ্ডটা আবার পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরে আসে। ঠিক আছে, এই যে বাইরে থেকে যে ব্যাটারিটা বসানো হয়, এই ব্যাটারিটা বিভিন্ন দামের হয়, যেরকম তুমি দাম মানে দেবে সেই রকম দাম অনুযায়ী এর যে ছন্দটা বা এর ব্যাটারির যে তোমার কি বলবো সময়কালটা এটা নির্ধারণ করে। যেরকম মিনিমাম জেনারেলি হয় কি, এটা 5 থেকে 8 বছরের মতো চলে। তুমি যদি খুব দামি নাও তাহলে 10 থেকে 15 বছর মতো চলবে। তো ওই 5 থেকে 8 বছরের মধ্যে তোমাকে আবার একবার এসে ওই ব্যাটারিটা খুলে আবার নতুন একটা ব্যাটারি হচ্ছে লাগিয়ে নিতে হয়।
ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমার এসএ নোড। এসএ নোড খুব 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 ইম্পর্ট্যান্ট। এটার ফুল ফর্ম দেয়, এটার অবস্থান দেয়, এটাকে কেন প্রাকৃতিক ছন্দ নিয়ামক বলে বা ন্যাচারাল পেসমেকার বলে সেটাও মাঝে মাঝে হচ্ছে পরীক্ষায় দেয়। এবার সেকেন্ড যে টার্ম সেটায় আসি। সেকেন্ড নাম হচ্ছে এভি নোড। ফুল ফর্ম কি? আচ্ছা বাংলায় লিখি। এর ফুল ফর্ম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার বা ভেন্ট্রিকুলার লিখতে পারো, ভেন্ট্রিকুলার নোড। দেখো নামের মধ্যে কি আছে? অ্যাট্রিও, মানে অ্যাট্রিয়ামের কথাও আছে, নামের মধ্যে ভেন্ট্রিকেলের কথাও আছে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। তার মানে এটা কোথায় অবস্থিত হবে? এটা অবস্থিত হবে হচ্ছে ডান অলিন্দ আর এইদিকে ডান নিলয়, এই দুটোর মাঝামাঝি অবস্থানে। ঠিক আছে, তো এখানে যে জিনিসটা অবস্থান করবে সেটা হবে আমার এভি নোড। ঠিক আছে, এবার এই এভি নোডের কী কাজ? এভি নোডের কাজ হচ্ছে কখনো কখনো যখন এসএ নোড আমার একটু আদ্রু মানে কাজ করা বন্ধ করে দেয়, এটা মেনলি তখন হচ্ছে এভি নোড কাজ করে। এভি নোডের মোটামুটি মিনিটে যে স্পন্দন সেটা হচ্ছে ওই 45 থেকে তোমার 60-এর মতো, 60 বার এটা স্পন্দন করে। তো দেখে বুঝতেই পারছো যে এর যে স্পন্দনটা সেটা হচ্ছে আমাদের যে নর্মাল স্পন্দন যেটা মিনিটে 72 বার তার থেকে কম। তো এটা কখন হচ্ছে ইয়ে করে? যখন ধরো তোমার কোনো অপারেশন হচ্ছে বা তুমি যখন মানে একদম রেস্টিং ফেজে আছো, যখন তুমি একদম ঘুমোচ্ছ, তখন কি হয় খুব বেশি স্পন্দনের দরকার পড়ে না, তখন যেটা হচ্ছে আমাদের এভি নোড কিছুটা হচ্ছে দায়িত্বটা নেয়। ঠিক আছে, এসএ নোড হচ্ছে আগে যাবে। এসএ নোড যখন একটুখানি রেস্ট নেয় তখন কি করে? তখন হচ্ছে এভি নোড কাজে লাগে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার কি? এবার হচ্ছে 3 নম্বর একটা জিনিস। 3 নম্বর জিনিসটার কি নাম? সেটার নাম হচ্ছে আন্তঃনোডীয় তন্তুপথ। আন্তঃনোডীয় তন্তুপথ। তন্তুপথ। আচ্ছা, আন্তঃনোডীয় তন্তুপথ এটা কোথায় থাকে? এটা হচ্ছে ঠিক এসএ নোড আর এভি নোড। আন্তর মানে কি? দুটো জিনিসের মাঝখানে থাকা। তার মানে দুটো কিসের মাঝখানে থাকবে? নোডের মাঝখানে। দুটো নোড কি কি পড়লাম? একটা হচ্ছে এসএ নোড, একটা হচ্ছে এভি নোড। এই দুটো নোডের মাঝখানে যে থাকে তাকে বলা হয় ইন্টারনোডাল ফাইবার, বা তুমি বাংলায় বললে আন্তঃনোডীয় তন্তুপথ, যেটা পরীক্ষায় আসার চান্স আমি বলবো প্রায় নেই। ঠিক আছে, বইয়ের মধ্যে লেখা আছে, একবার পড়ে নিলে তুমি বুঝতে পারবে যে জিনিসটা কি, কিন্তু এটা পরীক্ষায় আসে না, আগে থেকেই বলে দিলাম। এবার কি? এবার একটা জিনিস যেটা হচ্ছে লাগবে, সেটার নাম হচ্ছে 4 নম্বর আমি লিখি, সেটাকে বলছে হচ্ছে হিজের বান্ডিল। একজন বিজ্ঞানী ছিলেন, সে বিজ্ঞানীর নাম হচ্ছে আমার ঠিক মানে শুরুর নামটা মনে নেই, সামথিং বিজ্ঞানীর নাম, আর যেটা হচ্ছে ওনার টাইটেলটা হচ্ছে HIS। ঠিক আছে, তো ওই ওনার নাম অনুযায়ী উনি কি করেছিলেন, এই আমাদের যে হৃৎপিণ্ডের এখানে একটা হচ্ছে এক ধরনের একটা মানে ফাইবার বা একটা তন্তুকে তিনি আবিষ্কার করেছিলেন। তো তার নামানুসারে ওটাকে নাম করা হয়েছিল, ইংলিশে বলে বান্ডেল অফ হিজ আর বাংলায় বলে হিজের বান্ডেল। ঠিক আছে, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে যে এই জিনিসটা কি। তো হিজের বান্ডিল ব্যাপারটা কি? হিজের বান্ডিল হচ্ছে ওই এভি নোড থেকে কি হয়, কিছু এখানে না মানে নার্ভের মতো বা ফাইবারের মতো, এটা তো এভি নোড, এই এভি নোড থেকে কিছু জিনিস কি হয়, এই নিচের দিকে এরকম আমাদের যে মানে ভেন্ট্রিকেল বা নিলয়টা আছে, সেই নিলয়ের দিকে হচ্ছে কিছু তন্তু এরকম নিচের দিকে বিস্তৃত হয়ে থাকে। এই জিনিসটা থাকার কি কারণ? দেখো, আমার এসএ নোডটা থাকে হচ্ছে ওপরে। এসএ নোডের কাজ কি? হচ্ছে স্পন্দনটা করে। এবার দেখো, স্পন্দন এখানে প্রথমে তৈরি হবে, সেই স্পন্দনটা আস্তে আস্তে জেনারেট হয়ে কোথায় আসবে? আমার এভি নোডে আসবে। এবার এভি নোড আর এসএ নোড দুটোই দেখো একদম অলিন্দের গায়েই হচ্ছে অবস্থান। এবার শুধু অলিন্দ স্পন্দন হবে সেটা তো হয় না, নিলয়ের কাছেও স্পন্দনটা যেতে হবে। তো এই অলিন্দ থেকে নিলয়ের মধ্যে স্পন্দনটা ছড়িয়ে কে দেয়? সেটা হচ্ছে এই হিজের বান্ডেল। ঠিক আছে, তো হিজের বান্ডিলের হচ্ছে মোটামুটি এটা কাজ। হিজের বান্ডিলের তাহলে অবস্থান বলতে গেলে কোথায় লিখব? সেটা হচ্ছে এভি নোড থেকে
নিচের দিকে বিস্তৃত। ফাংশন সেরকমভাবে তোমাদের সিলেবাসে লেখা নেই, তো তোমরা জাস্ট জেনে রাখো যে জিনিসটা কি হয়, যে এভি নোড থেকে যে স্পন্দনটা আসে সেই স্পন্দনটাকে কি করে হচ্ছে নিলয়ের মধ্যে ছড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি তোমাদের এই যে সংবহন, এই চ্যাপ্টারটা তোমাদেরকে আরও ডিটেলসে পড়তে হয় ক্লাস 12-এ গেলে, তো ওই তখন এত সব জিনিস হচ্ছে আমাদেরকে ডিটেলসে পড়তে লাগে, এখন ওই জন্য এত কিছু লেখায় না। তাহলে 4 নম্বর গেল, এবং লাস্ট যে জিনিসটা সেটার নাম হচ্ছে পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু বাংলায় বললে। এই পারকিনজিও একজন ভদ্রলোক, যিনি একটা স্পেশাল টাইপের তন্তু তিনি দেখেছিলেন, তো তিনি এটার নাম দিয়েছিলেন হচ্ছে পারকিনজি তন্তু। ঠিক আছে, পারকিনজি তন্তুটা কী জিনিস? এই যে বললাম আমার নিলয়ের যে নিলয়ের দেওয়ালটা হচ্ছে চওড়া, তো এই যে হিজের বান্ডেল থেকে যে স্পন্দনটা আসছে সেই স্পন্দনটাকে হচ্ছে কে গ্রহণ করে? এখানে হচ্ছে একটা তোমার নোডের মতো থাকে বা তন্তুর মতো থাকে, সেটাকে বলা হয় পারকিনজি তন্তু। সেই তন্তুটা কি করে আবার এখান থেকে যে তোমার স্পন্দনটা নিয়ে আবার হচ্ছে এই নিচের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোতে হচ্ছে সেটাকে ছড়িয়ে দেয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে কি হচ্ছে, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে মোট 5 রকম কলা আছে। যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এসএ নোড। নাম ফুল ফর্ম কি? সাইনো আর্ট্রিয়াল নোড। কোথায় থাকে? ঊর্ধ্ব মহাশিরা আর হচ্ছে ডানলিনদের সংযোগস্থলে থাকে। এটার মিনিটের স্পন্দন কত? 70 থেকে 80 বার। আর এটাকে কি বলা হয়? প্রাকৃতিক ছন্দ নিয়ামক বা ন্যাচারাল পেসমেকার। বাংলাতে এটা তুলেও প্রশ্ন দেয়, মানে লেখাটা বাংলায় করে দেয়, ন্যাচারাল পেসমেকার বলতে কাকে বোঝায়। এরপর হচ্ছে এভি নোড। এভি নোডের ফুল ফর্ম আট্রিও ভেন্টিকুলার নোড, অর্থাৎ আট্রিয়াম বা অলিন্দ এবং নিলয়ের মাঝখানে অবস্থিত হবে। এটার স্পন্দনটা এসএ নোডের থেকে একটু কম। এরপর হচ্ছে দুটোই যে নোড আছে, দুটো নোডের মাঝখানে আছে আন্তঃনোডাল বা আন্তঃনোডীয় তন্তুপথ। আর কি হচ্ছে, এভি নোড থেকে স্পন্দন নিচের দিকে কে পাঠায়? সেটা হচ্ছে হিজের বান্ডেল। এবং পারকিনজি তন্তু কী করে? ওটা হচ্ছে নিলয়ের কাছে অবস্থিত। ওইটা হচ্ছে নিলয়ের দেওয়ালের মধ্যে মানে নিলয়ের দুই পাশে যে দেওয়াল রয়েছে বা এখানে যে পেশিগুলো আছে, এই পেশিগুলোর অ্যাকচুয়াল একটা নাম আছে। এই যে এই ধারটা যে আমি এরকম মোটা করে একটা পেশি আঁকলাম, এই পেশিগুলোর নাম হচ্ছে প্যাপিলারি পেশি। তো এই প্যাপিলারি পেশিতে হচ্ছে ওই স্পন্দনটা ছড়িয়ে দেয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্যাপিলারি পেশিতে স্পন্দন ছড়িয়ে দেয়। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমার হৃৎপিণ্ডের মধ্যে কি কি তন্তু রয়েছে। তাহলে মাঝে মাঝে কখনো কখনো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে বা দেওয়ার চান্স আছে, আমি বলবো সেটা হচ্ছে যে কোনো একটা হৃৎস্পন্দন সেটা কোথা থেকে কোথায় প্রবাহিত হয়। তাহলে সবার প্রথমে হৃৎস্পন্দন কোথায় তৈরি হয়? সেটা হচ্ছে এসএ নোডে। এসএ নোড থেকে ওটা কোথায় যায়? সেটা হচ্ছে এভি নোডে যায়। এভি নোড থেকে ওটা কোথায় যায়? ওটা যায় হচ্ছে আচ্ছা, এসএ নোড থেকে একেবারে এভি নোডে গেলে ভুল বলবো। এসএ নোডে থেকে প্রথমে যেটা যাবে সেটা হচ্ছে ওই আন্তঃনোডীয় তন্তুপথে যাবে। আন্তঃনোডীয় তন্তুপথ থেকে ওটা কোথায় যাবে? ওটা যাবে হচ্ছে এভি নোডে। কেন? কারণ এসএ নোড আর এভি নোড দুটোর মাঝখানে এটা রয়েছে আন্তঃনোডীয়, তাই জন্য এভি নোডে গেল। এভি নোড থেকে ওটা কোথায় যাবে? ওটা যাবে হচ্ছে হিজের বান্ডেলে। আর হিজের বান্ডেল থেকে আলটিমেটলি ওটা যাবে হচ্ছে পারকিনজি ফাইবারে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এটা হচ্ছে আমাদের কীরকমভাবে হৃৎস্পন্দন উৎপন্ন হয়ে সেটা নিলয় অবধি যাচ্ছে, এটা তার হচ্ছে পথ। ঠিক গেল? এবার আমাদের যেটা হচ্ছে পড়তে লাগবে সেটার হেডিংটা দিয়ে দিই। সেটার হেডিং হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহনের পথ। আগের দিন আমরা হৃৎপিণ্ডের পুরো গঠনটা পড়েছি, এবার সেই গঠনটা আমি ধরে নিলাম তোমরা সবাই জেনে গেছো। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রক্ত সংবহন কোন পথে হচ্ছে। আগের দিন কিছুটা পড়াতে গেলে ওই জিনিস আমাদের বোঝানোই হয়ে যায়, তো তবুও হচ্ছে আজকে একটু ব্যাপারটা বোঝাতে লাগবে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের পরীক্ষায় দুটো মানে তোমাকে প্রশ্নই দিতে পারে।
ছবি আঁকা হিসেবে একটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন দিতে পারে, আর একটা দিতে পারে হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবহন হয় ছবি এঁকে দেখাও। তো প্রথমেই যেটা হচ্ছে হৃৎপিণ্ড আঁকতে হবে। এক এক বইতে এক এক রকম হৃৎপিণ্ড আছে, চাপ কিছু নেই, বেসিক জিনিসটা দেখানো নিয়ে কথা। আমি হৃৎপিণ্ড জেনারেলি আঁকি হচ্ছে এরকম একটুখানি ভাঁজ খাইয়ে, কোনো বইতে এটা একদম স্ট্রেট নামিয়ে দিয়েছে, তো এটা ডিপেন্ড করছে। আবার এইদিকেও তুমি কি করবে, এরকমভাবে আসবে আর জিনিসটা এরকমভাবে এসে শেষ হলো। একটুখানি কি করবে, জিনিসটা সোজাসুজি না নামিয়ে এটা একটুখানি হচ্ছে ডান দিকে হেলিয়ে রাখবে, ঠিক আছে। এবার কি হলো, এইখানের এই মাথা থেকে হচ্ছে দুটো আমার শিরা নামলো, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা হবে, একটা হচ্ছে নিম্ন মহাশিরা হবে। দুটো এসে কোথায় জয়েন্ট করবে, দুটো এসে জয়েন্ট করবে হচ্ছে আমার অলিন্দে। অলিন্দের ভেতরের দিকটায় এরকম দুটো ওপেনিং দেখাতে পারো, যে একদিকে আমার ঊর্ধ্ব মহাশিরাটা এসে জয়েন হয়েছে, একদিকে আমার নিম্ন মহাশিরাটা এসে জয়েন হয়েছে, হলো। এবার কি হবে, এই যে দুটো ভাঁজ খাইয়েছো সেখান থেকে হচ্ছে দুটো জিনিস আঁকতে হবে, সেটা হচ্ছে কপাটিকা। তো দুটো কপাটিকা দুদিকে হচ্ছে এরকম এঁকে নিলে, ঠিক আছে। এবার কাজ কি, এবার হচ্ছে এখান থেকে ঢেউ খাইয়ে খাইয়ে জিনিসটাকে নিচের দিকে নিয়ে আসা, ঠিক আছে, হলো। এবার এখানটা এসে জিনিসটাকে হচ্ছে আবার এই রকম ওপরের দিকে তোলা। যখন এটা তুলবে দুদিকে দুটো হচ্ছে আমার চেম্বার হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে ওপরের দিকটা আঁকার সময় একটুখানি হচ্ছে খেয়াল করতে হবে, এটা একটুখানি পেন্সিলে যেটা করতে পারো, আমার তো এখানে মানে যা করার একেবারেই করতে হচ্ছে। তো এখানে একটা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টি আঁকতে হবে, ঠিক আছে। এরকম একটা এরকম ইয়ের মতো স্ট্রাকচার করে দুদিকে এরকম টি শেপের একটা জিনিস এরকম ভেতর দিয়ে ঢোকাবে। এটা পেন্সিলে একটা আলতো করে প্রথমে আঁকবে, ঠিক আছে। এই জিনিসটার মুখটা এটা হচ্ছে এই দিকে, মানে আমার এই নিলয় থেকে এসে যেন এটা এই দিকে ঢোকে এরকম। এই যে জিনিসটা কি হবে, এটা হচ্ছে আমার ফুসফুসীয় ধমনী হবে। ফুসফুসীয় ধমনীর কাজ কি বলেছিলাম, উল্টো কাজ হবে। ফুসফুসীয় ধমনীর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি দূষিত রক্ত বহন করা। দূষিত রক্ত ঢুকবে কোথায়, সেটা হচ্ছে এই দিকের আমার ডান নিলয়ে ঢুকবে। তো এইটার যে মুখটা হবে, সেই মুখটা আরেকটুটা নিচের দিকে নামবে। তো এক কাজ করি, আমি একটুখানটা মুছে দিচ্ছি। পেন্সিলে কয়েকবার আঁকলে জিনিসটা কি হয়ে যাবে, তোমাদের ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। জিনিসটা এই রকম মতো জায়গায় এসে হলো, আর এই তন্তুটা জাস্ট এখানে এসে এটা শেষ করে দেবে, ঠিক আছে। এটা একদিকে হলো, এটা একটা। এবার কি হবে, এবার হচ্ছে তোমার আরেকটা যে তোমার মানে নালী বা পথ আছে, সেই জিনিসটা হচ্ছে তোমার এই দিক থেকে উঠবে, ঠিক আছে, এরকমভাবে। আমি এটাকে একটা অন্য কালি দিয়ে দেখালে মেবি সুবিধা হবে। তো এই রকমভাবে এটা উঠবে, এবং উঠে এটা কি করবে, এইটার ওপর দিয়ে যায়, ঠিক আছে। ওই জন্য আগে কি হয়, এই টিটাকে হচ্ছে এঁকে নেওয়া ভালো, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। এবার এই দিক থেকে জিনিসটা এই রকমভাবে আসে, এর মুখটা হচ্ছে এই দিকে থাকে, এবং এটা এইভাবে এসে ওপর দিয়ে এইভাবে যায়, ঠিক আছে। ফলে এর পরের স্টেপে কি করবে, আবার জিনিসটা মুছতে হবে। এই ভেতরের এই জিনিসগুলোকে হচ্ছে একটুখানি মুছে দেবে, কারণ ওটা এই দিক দিয়েই বের হবে, গেল। এবার আমি এখানে আসি, তো এই জিনিসটা এসে এরকমভাবে, বা এই যে নলটা আছে এরকমভাবে এসে এটা এইরকমভাবে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই রকম পথটা হবে, আর এই দিকে যে মুখটা, এই মুখটা হচ্ছে এরকমভাবে এসে এইভাবে জুড়িয়ে দেবে এখানটায়, ঠিক আছে। আর এই দিকটায় যেটা তোমার হচ্ছে আমার ডান দিকের বাঁ দিকের যে অলিন্দ আছে, এখান থেকে আরও দুটো হচ্ছে এরকম নলের মতো জিনিস এখানে ঢোকাবে, ঠিক আছে। আর এই যে এখান থেকে যে নলের মতো জিনিসটা ঢুকলো, তো এখানেরও এর ওপেনিংটা দেখাতে লাগবে। তো মোটামুটি এই হচ্ছে আমার মানে আঁকা। এটা আরেকটু নিচের দিকে নামলে সুবিধা হয়, ভালো হয় দেখতে জিনিসটা। তো এই রকম হচ্ছে তোমার জিনিসটা দাঁড়াবে। এবার এটা বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম আছে, এটা একটুখানি মানে দেখে নিও। বেসিক জিনিস হচ্ছে এই চারটে প্রকোষ্ঠ যেন ঠিকঠাক বোঝা যায়। এই প্রকোষ্ঠের গায়ে যেন এই দিকের আমার মানে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা বোঝা যায়, এই দিকে যেন আমার ফুসফুসীয় শিরা বোঝা যায়, ওপর দিকে যেন এই মহাধমনীটাকে ঠিকঠাক বোঝা যায়, আর ফুসফুসীয় ধমনীটা ঠিকঠাক বোঝা যায়। একটু এদিক ওদিক হলে টিচারটা কিছু মনে করবে না। তবে হ্যাঁ, আঁকার সময় একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, আঁকায় যেন কোথাও ডবল লাইন না হয়, যেরকম আমার এই জায়গাটায় হয়েছে একটা, ঠিক আছে। কোথাও যেন কোনো ডবল লাইন না হয়, একদম সিঙ্গেল লাইনে একবার স্ট্রেট যেরকম টানবে সেইভাবেই যেন আঁকা হয়। দরকার পড়লে জিনিসটা মুছবে, কিন্তু কোথাও যেন এরকমভাবে
এরকম এরকম মতো এইটার ওপরই আবার লাইন বোলাচ্ছি, সেরকম যেন না হয়, একেবারে স্ট্রেট যেন হয় জিনিসটা, ঠিক আছে? ওকে, তো চলো আমাদের বোঝানো যাক এবার জিনিসটা কি হয়। তো যখনই আমাকে হৃৎপিণ্ডের সংবহনটা বলবে, হৃৎপিণ্ডের মধ্যে কীভাবে সংবহন হয়, আমাকে এখানে কি করতে হবে, দুটো কালি ইউজ করতে হবে। একদিকে আমি নীল রঙের কালি ইউজ করব। তো নীল রঙের কালিটা আমার বোঝাবে হচ্ছে দূষিত রক্ত। তো দূষিত রক্ত ঢুকছে কোন দিক থেকে, দুদিকের আমার মহাশিরা দিয়ে, দিয়ে কোন দিকে ঢুকবে, ডান অলিন্দে ঢুকলো, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এলো, ডান নিলয় থেকে এটা আবার ওপরে উঠবে, উঠে কোথায় যাবে, হচ্ছে আমার ফুসফুসীয় ধমনীতে, ঠিক আছে? বোঝাতে পারলাম। আর একদিকে যেটা করব সেই দিকে হচ্ছে আমি লাল রঙের কালিটা নেব, সেটা দিয়ে কোন দিকে আসবে, সেটা হচ্ছে এই আমার ফুসফুসীয় শিরা দিয়ে ভেতরে ঢুকবে, কোথায়, বাম অলিন্দেও, বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে জিনিসটা কোথায় যাবে, হচ্ছে আমার মহাধমনীতে। এখানে পাশে এই চিহ্নগুলো যা দেবার দিয়ে দিলে, পাশে যখন ছবিতে মানে ছবির পয়েন্টিং হয়ে গেল, পাশে কোথাও একটা নিচের দিকে হোক বা ওপরের দিকে হোক, এটা মেনশন করবে যে লাল রঙের অ্যারোটা দিয়ে তুমি বোঝাতে চাইছো শুদ্ধ রক্ত, আর নীল রঙের যে অ্যারোটা দিয়ে তুমি বোঝাতে চাইছো দূষিত রক্ত, ঠিক আছে? এই জিনিসটা মেনশন করে দিলে, এবং নিচে তোমাকে সবসময় লিখতে হবে এটা তুমি কিসের চিত্র আঁকছো। এই জিনিস যদি না লেখা হয় তোমার আঁকা কমপ্লিট হবে না। তো কিসের চিত্র আঁকলে তুমি বলে দিলে, তাহলে তোমার লেখা কমপ্লিট হলো। তো এই রকম মোটামুটি ছবি হবে। যদি তোমায় গঠন বলে, গঠনের ক্ষেত্রে কি, এই যত অ্যারো, সেই অ্যারোগুলো থাকবে না, অ্যারো বাদ দিয়ে বাকি জিনিসটা থাকবে, ঠিক আছে? বোঝাতে পারলাম। কোনো তন্তু যেসব আমি এই একটু আগে বললাম যে কলাগুলো, সেই কলাগুলো আঁকতে লাগবে না, জাস্ট বেসিক যে গঠনটা, মানে এখানের পুরো যে জায়গাটা আমি যদি অ্যারো ছাড়া করে দিই, তাহলে যেরকম দেখতে হবে সেরকম, ঠিক আছে? এখানটায় চাইলে একটা এরকম ছোট দেখে দুদিকের হচ্ছে একটা এরকম বাউন্ডারি আঁকতে পারো, কিছু এসে যায় না, ঠিক আছে? তো এই হচ্ছে আমার গেল। এবার হচ্ছে সংবহনটা হবে কিভাবে, আমি তো এখানে এঁকে দিলাম জিনিসটা কিভাবে হলো। এখানে দুটো হচ্ছে টার্ম পাবো, একটা টার্ম হচ্ছে সিস্টোল, এটা হচ্ছে দন্তস্ব, ঠিক আছে? সিস্টোল। আর একটা টার্ম পাবো হচ্ছে ডায়াস্টোল। পরীক্ষায় আসে সিস্টোল ও ডায়াস্টোল বলতে কি বোঝো, বা কখনো কখনো প্রশ্ন দেয় অলিন্দে সিস্টোল হলে কি হবে, বা তোমার অলিন্দে ডায়াস্টোল হলে কি হবে। সিস্টোল মানে হচ্ছে সংকোচন, আর ডায়াস্টোল মানে কি, প্রসারণ। কিভাবে মনে রাখবো, দুটো জিনিস মনে রাখারও একটা মানে ট্রিক্স আছে। সিস্টোলে যদি তুমি দেখো, তিনটে হচ্ছে তোমার হচ্ছে যে বলে অক্ষর আছে, এমনিতে এখানে দন্ত শয়টা একসাথে আছে, কিন্তু দেখতে গেলে তিনটে তোমার অক্ষর আছে, এইটা, এইটা আর এইটা, ঠিক আছে? আর ডায়াস্টোলে কটা আছে, চারটে আছে, ঠিক আছে? তাহলে কোনটা সংকুচিত অবস্থায় আছে, সিস্টোলটা সংকুচিত অবস্থায় আছে। তাহলে সংকোচন বললে সবসময় কী হবে, সিস্টোল, আর প্রসারণ বললে সবসময় কী হবে, ডায়াস্টোল। গুলিয়ে ওটাই যায় যে সংকোচন কোনটা আর প্রসারণ কোনটা। তাহলে তোমাকে যদি বলে যে সিস্টোল এবং ডায়াস্টোল বলতে কী বোঝো, তোমাকে বলতে হবে হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলে। স্বতঃস্ফূর্ত কেন বললাম, কারণ এটা নিজে থেকে হয়, হৃৎপিণ্ড কারুর প্রভাবে তো কিছু করে না, এটা ওর নিজে থেকেই, ও নিজের মতোই একবার মনে হয় যে হ্যাঁ ওখানে সিস্টোল হতে হবে, জিনিসটা সংকোচন হতে হবে, একবার মনে করে জিনিসটা প্রসারণ হতে হবে। এবার কি ব্যাপারটা হয়, ধরো এই একটা আমি বেলুন নিলাম, ঠিক আছে? এই বেলুনের মধ্যে আমি জল ফল দিয়ে এটাকে ভর্তি করেছি। এবার আমি এই জায়গাটায় কি করলাম, দুটো হাত দিয়ে হচ্ছে এইখানে আর এই জায়গাটায় হচ্ছে চেপে ধরলাম। যদি এখানটা চেপে ধরি, কীরকম জিনিসটা দেখতে হবে, এরকম এখানটা সরু হয়ে গিয়ে এই জায়গাটা এরকম ফুলে যাবে না, তাই তো? তাহলে এই জায়গাটা কি হলো, এই জায়গাটার হচ্ছে সংকোচন হলো, বা আমি বলতে পারি এই জায়গাটার হচ্ছে কি হলো, সিস্টোল হলো। যেমনি এই জায়গাটার সিস্টোল হবে, অটোমেটিক্যালি এই দিকের জায়গাটার কি হয়ে যাবে, আমার ডায়াস্টোল হয়ে যাবে, তাই তো? আমার হৃৎপিণ্ডও কী হয়, ওইভাবেই কাজ করে। কিভাবে এবার হচ্ছে দেখো, তো প্রথম এটা হচ্ছে তোমাকে যদি বলে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের পথ, এটার মেনলি হচ্ছে 3টে স্টেপে হয়, কিছু কিছু বইতে 2টো স্টেপে, কিছু কিছু বইতে 4টে স্টেপে হয়, কিছু এসে যায় না। তোমার প্রত্যেকটা কথা লেখা নিয়ে মানে হচ্ছে ব্যাপার। এবার তুমি যদি 2টো পয়েন্ট একসাথে করে একটা পয়েন্ট লিখতে পারো, তাহলে তোমার 2টো পয়েন্ট হবে। আর তোমার যদি তুমি আলাদা আর একটু বড় করে লেখো, তাহলে তোমার হচ্ছে মানে
সেটা 4টে পয়েন্ট হবে, কিছু এসে যায় না, তোমাকে মেন কথাগুলো লিখতে হবে। তো প্রথমে তোমাকে যেটা উল্লেখ করতে হবে সিস্টোল আর ডায়াস্টোলটা কী হলো। তার মানে কি, যখন সিস্টোল হয় তখন কি হয়, এর ভেতরে যদি জল থাকেও এই জলটা কি হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে বা এই সামনের দিকে চলে আসছে। তাহলে আমি বলতে পারি যে যখন সিস্টোল হয় তখন কি হয়, রক্ত এই জায়গাতে হচ্ছে মানে সিস্টোলের সময় রক্তটা কি হয়, থাকে না সেই পার্টিকুলার জায়গায়। ডায়াস্টোলে কি হচ্ছে, রক্তটা সেই জায়গায় পূর্ণ হচ্ছে, রক্তটা সেই জায়গায় এসে ভর্তি হচ্ছে। ঠিক আছে, তো প্রথম যে হচ্ছে স্টেপ হবে, তো এই যে 3 নম্বর স্টেপের ফার্স্ট স্টেপে যেটা কি হয় হচ্ছে অলিন্দে ডায়াস্টোল হয়। ডায়াস্টোল মানেই কি বললাম, জিনিসটা ফুলে উঠবে। এবার ফুলে উঠবে কেন, শুধু কারণ দুদিক থেকে রক্ত এসে অলিন্দের মধ্যে পড়ছে। কি রক্ত, এই দিক থেকে তোমার মহাশিরাগুলো দিয়ে, ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা দিয়ে হচ্ছে আমার এখানে দূষিত রক্ত ঢুকবে, আর এই দিকে আমার হচ্ছে ফুসফুসীয় মানে শিরা যেগুলো আছে, এটা হচ্ছে আমার ফুসফুসীয় শিরা, সেই ফুসফুসীয় শিরা দিয়ে কি হবে, শুদ্ধ রক্ত ঢুকবে। কোথায় ঢুকবে, সেটা হচ্ছে দুদিকের ডান আর বাম অলিন্দে ঢুকবে। তো যেমনি তার মধ্যে রক্ত ঢুকছে তখন কি হবে, অলিন্দে ডায়াস্টোল হবে। ঠিক আছে, অলিন্দে ডায়াস্টোলের পরেই সেকেন্ড যে স্টেপটা হয় সেটা হচ্ছে অলিন্দে সিস্টোল হয়। অলিন্দে সিস্টোল হয়ে যাওয়া মানেটা কি, যে অলিন্দটা সংকুচিত হচ্ছে। অলিন্দ যখনই সংকুচিত হবে তাহলে ও রক্তগুলোকে কোথায় পাঠাবে, দেখো রক্ত ব্যাকফ্লো করতে পারবে না কারণ কপাটিকা রয়েছে, তো রক্তটা কি হবে, ভেতর দিয়ে ঢুকবে এইখানে। তো এটা ভেতর দিয়ে ঢুকলো, কিভাবে ঢুকবে, এই দিকের যে দ্বিপত্র কপাটিকা সেটা খুলে যাবে, এই দিকের ত্রিপত্র কপাটিকা এটা খুলে যাবে, দুটো কপাটিকা খুলে যেয়েই কি হবে, জিনিসটা তোমার নিলয়ের ভেতরে ঢুকবে। ঠিক আছে, অলিন্দে সিস্টোল হলে আমার কি হবে, নিলয়ে ডায়াস্টোল হবে। এটা কিন্তু ওই একটা পয়েন্টেই ঢুকে যায়। এবার অনেকে কি করে, ওটা হচ্ছে দুটো আলাদা আলাদা জায়গায় লেখে, কিন্তু এই দুটো জিনিস আমার একসাথে ঘটে। একটা জায়গায় ওই যে বললাম, এই যেরকম বেলুনটা আমি যখনই এই দিকটায় চাপলাম অটোমেটিক্যালি এই দিকটা ফুলবে, তাই জন্য কি অলিন্দে যখন সিস্টোল হয় নিলয়ে আমার ডায়াস্টোল হচ্ছে, ফলে রক্তটা কি হয়ে যাচ্ছে, অলিন্দ থেকে নিলয়ের মধ্যে হচ্ছে জিনিসটা পড়ছে, এবং নিলয়ের মধ্যে পড়ার সাথে সাথে কি হয়, এই কপাটিকাগুলো হচ্ছে আবার আটকে যায়, ফলে নিলয় থেকে ওটা আবার ব্যাক করে অলিন্দে যেতে পারে না। হলো, তাহলে অলিন্দে ডায়াস্টোল হলো। এবার অলিন্দে ডায়াস্টোলের পর নিলয়ে ডায়াস্টোল হলো। নিলয়ে ডায়াস্টোলের পর থার্ড স্টেপে যেটা হয় সেটা হচ্ছে এবার নিলয়ে সিস্টোল হয়। তো নিলয়ে যদি সিস্টোল হয় তাহলে কি হবে, এবার নিলয়টা সংকুচিত হবে, কিন্তু নিলয় সংকুচিত হলেও এই দিকে কি হচ্ছে, দুটো দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা আমার আটকে আছে, ফলে ওটা অলিন্দে তো যেতে পারবে না। তো অলিন্দে যদি যেতে না পারে ও কি করবে, ওপরের দিকে মানে যে দূষিত রক্তটা সেটা হচ্ছে এই ফুসফুসীয় কপাটিকা, এটাকে সরিয়ে দিয়ে কোথায় ঢুকবে, ফুসফুসীয় ধমনীতে ঢুকবে, আর এই দিকে শুদ্ধ রক্ত যেটা আছে সেটা কি করবে, সেটা এই দিকে যে আওর্টিক যে কপাটিকাটা আছে, দুটোই কি হচ্ছে আমার অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, দুটোকে খুলে দিয়ে কোথায় ঢুকবে, সেটা হচ্ছে আওর্টা বা মহাধমনীতে ঢুকবে। ঠিক আছে, বোঝাতে পারলাম তো? এই হচ্ছে ব্যাপার, যে এইভাবে কি হচ্ছে যে আমার ডান নিলয় থেকে, এই যে এটা হচ্ছে আমার ডান নিলয়, তো এই ডান নিলয় থেকে তোমার হচ্ছে রক্তটা কোথায় গেল, সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনীতে যায়, এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত কোথায় যায়, মহাধমনীতে যায়। গেল, তো তোমার 3টে দেখো স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার ওই যে বললাম কিছু কিছু বইতে কি হয়, ডায়াস্টোলটা একটা পয়েন্টে থাকে, অলিন্দে সিস্টোলটা একটা পয়েন্ট করে, নিলয়ে ডায়াস্টোলটা একটা পয়েন্ট করে, কিন্তু জেনারেলি কি হয়, এই দুটো যেহেতু একসাথে ঘটে তো তুমি দুটোকে একটা পয়েন্টেও ঢোকাতে পারো। এটা এবার তারপরে কি হলো, থার্ড পয়েন্টে হলো নিলয়ে সিস্টোল হয়। তো তারপর আমি কি লিখবো, তারপরে লিখবো যে এভাবে কি হচ্ছে, পর্যায়ক্রমে সিস্টোল এবং ডায়াস্টোলের মাধ্যমে কি হয়, হৃৎপিণ্ডে রক্ত সংবহন হয়। ব্যাস, তোমার লেখা কমপ্লিট হয়ে গেল। কেন লাস্টে এই লাইনটা লিখতে হবে, কারণ একবারই তো এটা হয় না, এটা হতেই থাকে, তাই জন্য এটা লিখতে হবে যে পর্যায়ক্রমে এই জিনিসটা হচ্ছে হতে থাকে। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম, কিছু নেই, এটা খুব সোজা জিনিস এমনিতে। এবার হচ্ছে একদম ফাইনাল একটা জিনিস হচ্ছে বোঝানোর, সেটা হচ্ছে আমাদের যে সংবহন, সেই সংবহনটাকে বলা হয় হচ্ছে দ্বৈত সংবহন।
ইংলিশে বললে ডবল সার্কুলেশন। কারণ আমাদের হৃৎপিণ্ডে কি হয়, যে রক্তটা আসে সেই হৃৎপিণ্ডে রক্তটা দুবার হচ্ছে যাতায়াত করে। এবার তোমার প্রশ্ন থাকবে দুবার কি করে যাতায়াত করছে। দেখো, এই হচ্ছে আমার হৃৎপিণ্ড, ওপরে কি আছে, এখানে আমার ফুসফুস আছে, ফুসফুস। আর নিচে কি আছে, নিচে আমার হচ্ছে জালক আছে। জালক যেটাকে আমি বলেছিলাম এটা হচ্ছে কোষগুচ্ছ বা কোষ, বিভিন্ন জায়গার কোষ, তো বেটার এটাকে জালকই লিখি। তো প্রথম স্টেপে কি হচ্ছে, আমার ফুসফুস থেকে শুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত, সেটা কিসের মাধ্যমে আমার এখানে ঢুকবে, তাহলে এটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত কিসের মাধ্যমে এলো, সেটা হচ্ছে ফুসফুসীয় শিরার মাধ্যমে আসে। ফুসফুসীয় শিরা কি রক্ত বহন করে, সেটা হচ্ছে শুদ্ধ রক্ত। কারণ বললাম শিরার আগে যদি ফুসফুসীয় থাকে শিরার কাজ উল্টে যাবে। ফুসফুসীয় শিরায় শুদ্ধ রক্ত এলো, তাহলে হৃৎপিণ্ডে একবার রক্তটা প্রবেশ করলো। হৃৎপিণ্ডে ঢোকার পর ওটা কি হয়, ওটা এখান থেকে ঢুকে নিলয়ে যাবে, নিলয় থেকে ওটা মহাধমনী হয়ে বেরোবে। তো মহাধমনী হয়ে রক্তটা কি হলো, বেরিয়ে গেল। ধর আমি এখান থেকেই মহাধমনী হয়ে বের করছি, তাই রক্তটা একবার এখন হচ্ছে এই সার্কেলে ঢুকলো, ঢুকে এই দিক দিয়ে বেরোচ্ছে। বেরিয়ে ওটা কোথায় যাবে, ওটা যাবে হচ্ছে আমার জালকে, ঠিক আছে, বা কোষগুলোতে, কোষসমূহতে। এখনও রক্তটা আমার কীরকম রক্ত আছে, অক্সিজেনযুক্ত রক্ত আছে। কে নিয়ে যাচ্ছে এটা, এটা হচ্ছে মহাধমনী নিয়ে যায়। ওকে, মহাধমনী নিয়ে এসে জালকের মধ্যে ফেললো। জালকের মধ্যে ফেলার পরে কি হচ্ছে, জালকের এখানে যদি আমার CO2 থাকে, সেই CO2টা কী করে হচ্ছে রক্তকে দিয়ে দেয়। CO2 যেমনি রক্ত পাচ্ছে তেমনি কি হলো, CO2টা যেমনি রক্তের মধ্যে এলো, রক্তটা আমার কি হয়ে গেল হচ্ছে দূষিত রক্ত হয়ে গেল। ঠিক আছে, তো এখানে এটা কি হচ্ছে, CO2 যুক্ত রক্ত। কে নিয়ে এলো, হচ্ছে মহাশিরা। এক্ষেত্রে আমার হচ্ছে নিম্ন মহাশিরা হচ্ছে, ওপর দিক থেকে এলে ঊর্ধ্ব মহাশিরা। তো আমি এটাকে এমনি অ্যাটিয়েতে মহাশিরা লিখে দিলাম। ঠিক আছে, মহাশিরা এসে ওটাকে CO2 যুক্ত রক্ত কী করলো, আমার হৃৎপিণ্ডে ঢোকালো। দেখো এবার তাহলে আমার হৃৎপিণ্ডে যখন ঢুকলো, হৃৎপিণ্ডে এবার মানে কততমবার ঢুকলো, দুবার ঢুকলো। কারণ প্রথমবারে এটা একবারের ঢুকলো, এবারে হচ্ছে 2 নম্বরবার ঢুকলো। এটা কি হলো, অলিন্দ দিকে ঢুকলো, নিলয়ে গেল, নিলয় থেকে গিয়ে এটা কোন দিক দিয়ে হয়ে বেরোবে, এটা বেরোবে হচ্ছে ফুসফুসীয় ধমনী দিয়ে। দাঁড়াও একটুখানি, তো এটা কোন দিক দিয়ে বেরোলো, এটা বেরোলো হচ্ছে ফুসফুসীয় ধমনী দিয়ে। কিরকম রক্ত, CO2 যুক্ত রক্তই হলো, কে বহন করে নিয়ে গেল, ফুসফুসীয় ধমনী। ঠিক আছে, তাহলে দেখো আমার হৃৎপিণ্ডে রক্তটা ঢুকলো কতবার, সেটা হচ্ছে দুবার ঢুকলো। যেহেতু আমার হৃৎপিণ্ডে একই রক্ত দুবার ঢুকছে, তাই জন্য আমাদের যে সংবহন তাকে বলছে হচ্ছে দ্বৈত সংবহন, বা আমাদের যে সংবহন তাকে বলা হয় ডবল সার্কুলেশন। দুটোই দিতে পারে পরীক্ষায়, ডবল সার্কুলেশন বলেও কখনো কখনো কোয়েশ্চেন দেয় যে কোনটাকে কি বলে। এবার দেখো ভালো করে যদি দেখো, তাহলে দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে ফুসফুসে যাতায়াত হচ্ছে, এই যে এই পোর্শনটা, যে O2 যুক্ত রক্ত আসছে এখানে, আবার এখান থেকে যে CO2 যুক্ত রক্ত সেটা আবার এখানে ফিরে যাচ্ছে। আবার আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জালকের এখানে তোমার যে পরিবহনটা হচ্ছে। ঠিক আছে, এই দুটো পরিবহনকে ওই জন্য এই যে দ্বৈত কথাটা আছে, সেই দ্বৈতটা অ্যাকচুয়ালি কী দ্বৈত, এটা আবার দ্বৈতর সাথে গুলিয়ে ফেলো না। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই দ্বৈততে, দেখো আমিও দ্বৈত বলছি, এই দ্বৈততে কি হচ্ছে দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ফুসফুসীয় সংবহন। কোথাও বইয়েতে এটার ইংলিশ নাম অনুযায়ীতেই মানে নাম অনুসারে থাকে পালমোনারি সংবহন। আমি বলেছি যে পালমোনারি কথাটা পেলেই হচ্ছে সেটা ফুসফুসের সাথে রিলেটেড, পালমোনারি সংবহন। আর সেকেন্ড পার্ট কি, সেকেন্ড পার্ট হচ্ছে সিস্টেমিক সংবহন। এটার বাংলা কিছু নেই, সিস্টেমিক হিসেবেই পড়তে হবে। তাহলে এই যে আমার ছবিটা হলো, তোমাকে যদি দ্বৈত সংবহন বলে, এক কথায় বলতে হবে যে কেন এটা দ্বৈত সংবহন। কারণ আমাদের যে মানে হৃৎপিণ্ডে রক্ত কী হয়, দুবার হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে, এবং একবার হচ্ছে জালকে যায় এবং একবার কি হচ্ছে ফুসফুসে যায়। এবং এটা দ্বৈত সংবহনটা কি হচ্ছে, দুটো সংবহন নিয়ে গঠিত। কি হচ্ছে, এই ওপরের যে এই পোর্শনে এই জায়গাটা, এখানে এটা হচ্ছে আমার পালমোনারি সংবহন, এবং নিচের যেই অঞ্চলটা এটা হচ্ছে আমার সিস্টেমিক সংবহন।
ঠিক আছে, তাই কারণে এটা হয়ে যাচ্ছে আমার দ্বৈত সংবহন। তো আশা করি আমি বোঝাতে পারলাম জিনিসটা কি। বইতে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, দেখে নেবে, অসুবিধা হবে না এটা বুঝতে। তো এই হচ্ছে আমার ওভারঅল এই যে চ্যাপ্টারটা, মানে সংবহন, এখান থেকে মোটামুটি জিনিস দেওয়া হইলো। আমি এরপরে রেচনটা কমপ্লিট করব। রেচনটা কমপ্লিট করার পর আমি ওভারঅল এই যে জৈবনিক প্রক্রিয়া, এই জৈবনিক প্রক্রিয়া থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে পুরো আমি প্রশ্নবিচিত্রা ধরে কিছু কিছু কোয়েশ্চেন, মানে স্পেশালি হচ্ছে তোমার 1 নম্বর এবং 2 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে আলোচনা করে দেবো। 3 নম্বরের কোয়েশ্চেন জেনারেলি খুব একটা কঠিন হয় না, ওটা মানে বইয়েরই কিছু একটা ফ্ল্যাট কোয়েশ্চেন থেকেই থাকে, তো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ।